শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনে সাথে আছি দীপ্তি চৌধুরী। দর্শক, এখনকার সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার এবং নির্বাচনের জায়গায় অনেক দূর এগিয়ে গেছে সরকার। কারণ আমরা জেনেছি যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার, এবং সেখান থেকে মোটামুটি ফেব্রুয়ারিকে নির্বাচনের একটি সময় বলে জানানো হয়েছে। সেটির আবার প্রতিবাদও করেছেন অনেক রাজনৈতিক দল যে কেন আসলে একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠক করে এরকম একটি যৌথ বিবৃতি আসবে। প্রথমে জামাত ঐক্যমত কমিশনের বৈঠকে যাননি, পরে মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে তারা অংশ নিয়েছেন, এবং সেখানেও আসলে ঐক্যমত কার কতটা ডমিনেশনে থাকছে সেটাও মোটামুটি একটা আলোচনার বিষয় হয়ে গেছে। দর্শক, এসব বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে বিষয় নির্ধারণ করেছে নির্বাচনের দৌড় বনাম ঐক্যমত্য। এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান, এবং আমাদের সঙ্গে রয়েছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এনসিপির পক্ষ থেকে একটা কথা উঠে এসেছে যে ঐক্যমত্য কমিশন, এটা আপনাদের নেতা জনাব আরিফুল ইসলাম বলেছেন, ঐক্যমত্য কমিশন যাদের আহ্বান করেছে দেশের শতভাগ মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব তারা করতে পারছেন না। যদি এসব দল জন আকাঙ্ক্ষা নিয়ে আসতে পারতো তাহলে গণ অভ্যুত্থানের আগে 54 দল মিলে যে আন্দোলন করেছিল সেটি ফলপ্রসূ হতো। এ বিষয়ে আসলে আপনারা কি বলবেন? আমার মনে হয় কথাটা একটু অন্যভাবে এসছে। উনি প্রধানত যেটা বলেছিলেন যে মানে ঐক্যমত কমিশন শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করছে। তো আমাদের যে গত জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, ওই গণ অভ্যুত্থান কিন্তু শুধু রাজনৈতিক দলের গণ অভ্যুত্থান নয়। সমাজের আরো বহু শ্রেণী পেশার মানুষ আছে, তাদেরকে কোনোভাবে এই আলাপ আলোচনার মধ্যে ইনক্লুড করা হয়নি। এটাই ছিল প্রধান জায়গাটা। ধরেন, এটা কি শুধু রাজনৈতিক দলের ঐক্যমত নাকি জনগণের ঐক্যমত লাগবে? মানে প্রশ্নটা কি? শুধু কিভাবে করা যেত তাহলে? না, করা যেত, এটা খুব সিম্পল। এটা তো ধরেন মনে করেন যে বাংলাদেশে 500 উপজেলা আছে। 500 উপজেলাতে ধরেন উপজেলাতে একটা মানে স্ট্রাকচার আছে, উপজেলার ওই লজিস্টিক সুবিধা আছে। আপনি চাইলে প্রত্যেকটা উপজেলাতেই নাগরিক সংলাপ করতে পারতেন। আপনি ধরেন বাংলাদেশের প্রধান পেশা যদি আপনি ধরেন, বাংলাদেশে এখনও বোধহয় 60% উপরে মানুষ কৃষক। কৃষকদের প্রতিনিধিত্ব কোথায়, কিংবা কৃষকদের ভয়েস কোথায়? আপনি যে একটা নতুন বাংলাদেশ গড়বেন, নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেখানে কৃষকদের ভয়েস কোথায়? কেমন কৃষি লাগবে আমাদের, সেটা নিয়ে আমরা কি আসলে কৃষকদের সাথে আলাপ করছি? এটা আলাপ করার কথা কাদের, কারা দায়িত্বপ্রাপ্ত, তারা কি এই আলাপগুলো করেছে? তো সেটা তো নির্বাচনের ম্যান্ডেটেই থাকতে পারে রাজনৈতিক দলগুলো। এটা তো আসলে নির্বাচনের ম্যান্ডেটের প্রশ্ন না। মানে আমরা তো একটা নতুন বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছি। তো পুনর্গঠন প্রক্রিয়া, নির্বাচন হবে, নির্বাচনের ম্যান্ডেটেই সব হবে, তাদের কোনো ভয়েস থাকবে না, এই প্রক্রিয়া তো আমরা জানি, এটা তো পুরনো প্রক্রিয়া। কিন্তু আমরা তো একটা ট্রানজিশন সময়ের মধ্যে আছি। একটা পুরনো প্রক্রিয়া থেকে ভাঙা গড়ার মধ্যে দিয়ে আমরা একটা নতুন সময়ে যাব। তার মধ্যে আসলে সমাজের সব মানুষের প্রতিনিধিত্ব তো লাগবে, ভয়েস লাগবে। ধরেন ঐক্যমত কমিশনের যে আলাপটা হচ্ছে, আপনি এটাকে ধরতে পারেন যে বাংলাদেশে ধরেন একটা ডামি গণপরিষদ হচ্ছে। ঐক্যমত কমিশন আসলে যে ইস্যুগুলো নিয়ে আলাপ করতেছে, একটা ডামি গণপরিষদ হচ্ছে। তো গণপরিষদ যদি ধরেন আমরা ট্রুলি গণপরিষদ মিন করি, যে গণপরিষদ ধরেন আমাদের এখানে একবার হয়েছিল 72 সালে যে গণপরিষদ নিয়ে আমাদের বাংলাদেশের বলা চলে যে আওয়ামী লীগ বাদে সবারই এটা নিয়ে কোনো না কোনো ধরনের আছে, অবজেকশন আছে, যে এইটা 70-এর এলএফতে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে শুধু গণপরিষদ করা হচ্ছে স্বাধীন বাংলাদেশে। তাহলে অন্যরা কোথায় গেল? তো এখন যেটা হচ্ছে যে ধরেন এটা একটা, ধরেন আপনি বলতে পারেন যে এটা একটা নতুন ধরনের গণপরিষদের আলাপ আমরা করতেছি। তো এখানে শুধুমাত্র রাজনৈতিক দল কেন থাকবে? ধরেন যে কোনো একটা গণপরিষদের আইডিয়াগতভাবে গণপরিষদ হচ্ছে সমাজের সব মানুষের প্রতিনিধিত্ব এখানে থাকতে হবে। সেই প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে পারিনি। এটাই হচ্ছে মূল জায়গাটা। জাহিদ ভাই, আপনিও কি মনে করেন যে 5ই আগস্টের পরে যেভাবে আশাভঙ্গ হয়েছে নানা ক্ষেত্রে, তারপরেও এখন আমরা আসলে একটা নতুন বাংলাদেশ গড়ার ফেজের জায়গাটায় আছে, এবং সেই জায়গায় আসলে আমাদের আসলে কৃষি কেমন চাই কিংবা অর্থনীতি কেমন চাই সেই আলোচনা সকলের সাথে করার জায়গাটা এখনো আছে বা ছিল? ধন্যবাদ। আমি ফরিদ ভাই একটা জায়গায় একটু বাইপাস করলেন, এটা করারই কথা। তার দলের মানুষের একটা বক্তব্য আপনি কোট করেছেন, ঠিক আছে, অন্যদের পার্টিসিপেশন মানে আনা হয় নাই, বা ফরিদ ভাই রাইটলি বলছেন যে কমিশনগুলো এক ধরনের আলোচনা করেছে। আমি যেহেতু একটা কমিশনে ছিলাম, আমি জানি আমরা খুবই ইন্টেন্সিভলি সে চেষ্টা করেছি, অন্যান্য কমিশনও করেছে।
তারপর এখানে আনতে পারলে ভালো হতো টেকনিক্যালি, এটা ফিজিবল কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। কিন্তু দেখুন উনি কিন্তু এটা বলেছেন যদি জনগণ সাথে থাকতো তাহলে 53-54 দল মিলে কিন্তু হাসিনাকে ফেলে দিতে পারে, মানে একটা খোঁচা কিন্তু আছে, এই খোঁচাটা ক্রমাগতই থাকে। তার মানে এর অপর পিঠে রিডিং বিটুইন লাইন্স আছে, আমরা ইংরেজিতে বলি রিডিং বিটুইন লাইন্স হচ্ছে এনসিপি পেটেছে এটা, এটা উনি এটা উচ্চারণ করেননি কিন্তু আমরা পড়ে নেব এটা। এখন যে ঘটনাটা দাঁড়িয়েছে একটা গণ অভ্যুত্থানে আসলে যেটা হয় এটা একেবারে অন্যরকম একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে। এটা আমাদের 69 আমাদের আরেকটা গণ অভ্যুত্থান হয়েছিল, 90টাকে আমি গণ অভ্যুত্থান মনে করি না, 69-এ হয়েছিল, সেটাও কিন্তু একটা পলিটিক্যাল লিডারশিপ নেতৃত্বে ছিল স্পেসিফিক, এখানে ছিল না। এখানে কিছু স্টুডেন্ট আছে তাদের বেশ কিছুকে আমরা একটা দলে দেখছি, কিন্তু এটা তাদের নেতৃত্বে অর্গানাইজড একটা গণ অভ্যুত্থান হয়েছে। সরি, আমরা যখন ক্রুডলি কথা বলি, রাস্তায় নামা হয়েছিল বিসিএস পরীক্ষার কোটা তুলে দাও। এবং আমি যদি আরও বলি বিসিএস পরীক্ষার সবচেয়ে লোভনীয় চয়েস কি এখন আপনি খোঁজ নেন দেখবেন প্রশাসন আর পুলিশ। মানে আমাদের এই তরুণরা বিসিএস চাকরি পেতে চেয়েছিলেন, কোটার কারণে সমস্যা হচ্ছিল, তারা প্রশাসন এবং পুলিশে যেতে চেয়েছিলেন। প্রশাসন এবং পুলিশে গিয়ে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্যই ব্যবহৃত হতেন, ইজন্ট ইট? শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে কে? মূলত প্রশাসন পুলিশ। সো এটাকে না এত হাইপ তোলার কিছু নাই। হঠাৎ করে এই জুলাইয়ে একটা মুভমেন্ট হওয়ার, এই কোটার মুভমেন্টটা শেষ পর্যন্ত মানুষ তাদের নেতৃত্ব মেনে নিয়ে হাসিনার পতন ঘটিয়ে দিয়েছে না, মানুষ বসেছিল। আমি প্রায় তিউনিসিয়ার উদাহরণ আনতাম, গত 3-4 বছর আমি অসংখ্য লেখায় লিখেছি যে বাংলাদেশে একটা তিউনিসিয়া ঘটবে। তিউনিসিয়াতে মোহাম্মদ বোয়াজিজি গায়ে আগুন দিয়েছিল, একজন মানে রাস্তার যে হকার ওই রকম ফল বিক্রি করতেন, সেটাকে কেন্দ্র করে আমি এক বিস্তারিত ইতিহাসে যাচ্ছি না, মানুষের 25 বছর ধরে ক্ষোভ এবং বারুদ জমেছিল, মানুষ নেমে গেছে, নেমে গিয়ে ঘটনা ঘটিয়ে দিয়েছে। এখন ওই মুভমেন্টেও যে 5 জন সামনে ছিল তারাও ক্লেম করতে পারে যেটা আমরা করেছি। সো এনসিপির দিক থেকে এই জিনিসটা অনুচিত, এটা বাস্তবতার বাইরে। তারা এই ইঙ্গিত এখন না, কখনো কখনো আরও স্পষ্টভাবে করেছেন, এটা একটু অ্যাড্রেস করে রাখা দরকার। আশাভঙ্গের আলাপ আনলেন, বা ফরিদ ভাই যতটুকু দেখতে চাচ্ছেন বাংলাদেশকে, আমি না অতটুকু দেখতে চাইনি। আমার কাছে মনে হয় একটা ব্যবস্থা, বিশেষ করে ফরিদ ভাই আগে একটা সংগঠনে ছিলেন, আমি ওনাদেরকে একটা ক্রেডিট দেই, বাংলাদেশে সংস্কার, সংবিধান, এই ইস্যুগুলো সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য নিয়ে অত্যন্ত দীর্ঘ সময় ধরে অত্যন্ত আন্তরিকভাবে তারা আলোচনা করে গিয়ে এগুলো মানুষের মধ্যে নিয়ে গেছে, এগুলো প্রয়োজন আছে। কিন্তু আমরা এই গণ অভ্যুত্থানের পরে কি এই সব কিছু সব সুন্দর করে ফেলতে পারবো কিনা, এটা নিয়ে আমার দ্বিমত আছে। আমি 5 তারিখের পর প্রায় একটা কথা বলতাম, আমার এই কথাগুলো রেকর্ড আছে, আমি যেহেতু ভিডিও ইয়েতে বলেছি অনেক জায়গায়, আমাদের আশাভঙ্গের কষ্ট আসলে পেতে হবে, কারণ আমরা অপ্রয়োজনীয় রকম বাড়াবাড়ি আশা করছি, যে আশাগুলো আসলে এই মুহূর্তে করা যায় না, কঠিন। ওগুলো প্রয়োজন নেই তা বলছি না, কিন্তু আমরা চাইলেই পারছি না। ধরুন আমরা কোন বাংলাদেশে গিয়েছিলাম, আমরা এমন একটা বাংলাদেশে গিয়েছিলাম যেখানে ন্যূনতম একটা ভোট আমরা দিতে পারি নাই, আর সব নানান রকম আপার হাউস, এনসিসি হবে, নারীদের সরাসরি ভোট হবে, কাঠামোগত হিউজ সব সংস্কারের আলাপ আমরা করছি, ন্যূনতম একটা ভোট দিতে পারিনি। সেই বাংলাদেশের পয়েন্টে দাঁড়িয়ে, এবং যেটা আসলে মানুষের কাছে ওয়াইড স্প্রেড ছিল না, সংস্কারটা পরে যোগ করা হয়েছে, সোজা সাপটা কথা, সব মানুষ একটা এজেন্ডায় নেমেছিল, শেখ হাসিনাকে যেতে হবে, এবং এক একজনের জন্য কারণ এক এক রকম ছিল। কেউ তো চেয়েছিল শেখ হাসিনাকে নামিয়ে বাংলাদেশে একটা খেলাফত কায়েম করব, বলছেন নিষিদ্ধ সংগঠন আছে তারা খেলাফত কায়েম করবে, তারাও মাঠে ছিল, তারা শেখ হাসিনাকে নামাতে চেয়েছে খেলাফত কায়েম করার জন্য। সো আমাদের বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমভাবে এনগেজড হয়েছে। বিএনপি বিরাট শক্তি নিয়ে এখানে ছিল, বিএনপি তো এত সংস্কার কখনোই চায়নি, তারা 31 দফা সংস্কারের কথা বলে, এটা আসলে ঠিক না যে তারা যে পরিমাণ সংস্কারের কথা, যে এক্সটেন্সিভ সংস্কারের কথা এখন বলছে, বিএনপি 31 দফা এগুলো আসলে রাখে নাই, অনেক কিছুই রাখে নাই। সো বিএনপিও মাঠে ছিল, বিএনপি তো এই সংস্কার হবে মনে করে মাঠে নামে নাই, সে মনে করেছে তারটা ঠিক বা বেঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট, তারটা তো সে এত সংস্কার করবে বলে সে চিন্তা করেনি। ফরিদ ভাই, আপনার কাছে একটু জানতে চাই, যেটা আমি মানে অনেকের কাছেই জানতে চেয়েছি, সেটা হচ্ছে ঐক্য মতের জায়গায় সকলে আসলে সমান প্রায়োরিটি পাচ্ছে কিনা, নাকি এখানে ডমিনেশন কাজ করছে?
সেটা নিয়ে আসলে কি বলবেন, আপনার দলের বক্তব্য কি, বা আপনারা আসলে কি দেখছেন ভেতরে? আসলে প্রায়োরিটির ব্যাপারটা কিভাবে এটা হয় কি যে এটা খুবই আপেক্ষিক। মানে ধরেন আমি এখানে বসছি, তো ধরেন আমি আপনার এই হোস্টের কাছাকাছি বসছি, তাহলে কি আমি বেশি প্রায়োরিটি পাচ্ছি? কিন্তু আমরা তো সবাই জানি যে বাংলাদেশের রাজনীতিতে জাহিদ ভাই কোথায় আছেন, বাংলাদেশে ওনার জাতীয় পর্যায়ে ওনার আসলে অবস্থানটা কোথায়। তো আমি এখানে বসছি মানে আমি বেশি প্রায়োরিটি পাচ্ছি, ব্যাপারটা এরকম না। জাহিদ ভাইয়ের সমর্থকরা বলতে পারে যে উনি কেন কাছে বসলো, উনি তো বেশি পপুলার মানুষ, ওনার কাছে বসার কথা, তাই না? তা এই যে এটা একটা আপেক্ষিক ব্যাপার, এটা আপেক্ষিক ব্যাপার, এইভাবে আসলে জিনিসটা আমরা মানে এইটা মূল বিতর্ক না। সকল রাজনৈতিক দল তো সমানভাবে জনগণের প্রতিনিধিত্ব করে না। একটা বড় দল যত মানুষকে আসলে ইনক্লুড করে, একটা ছোট দল তত মানুষকে ইনক্লুড করে কিনা, বা সমান প্রায়োরিটি পাওয়ার প্রয়োজন কিনা, সেটাও তো একটা ডিবেট হতে পারে। কি মনে করেন আপনি? বা বেশি প্রায়োরিটি আমি একটু যোগ করে দিই, প্রধান উপদেষ্টার পদত্যাগের ঘটনা নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন 3টা দলের সাথে প্রধান উপদেষ্টা আলাদা বসেছেন, বিএনপি, জামায়াত এবং এনসিপি। বিএনপি জামায়াতের ব্যাখ্যা আমি পাই, বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় দল। এনসিপি কেন আলাদা বসতে পেরেছে? এনসিপি কেন নাগরিক ঐক্য গণসংহতির সাথে একই গ্রুপে বসে নাই? এটাও আমার প্রশ্ন। ফরিদ ভাই কি বলবেন? জাহিদ ভাই প্রশ্ন উত্তর দিব? হ্যাঁ, আমারটাও জাহিদ দিতে পারেন। না, এখানে ব্যাপারটা হচ্ছে যে দেখেন, মানে আমাদের যেটা হয় যে আমরা যদি ধরেন জুলাইকে একটা রেজিম চেঞ্জ হিসেবে দেখি তাহলে আমরা একভাবে ব্যাখ্যা করব, ঠিক আছে? আর যদি জুলাইকে গণঅভ্যুত্থান হিসেবে দেখি তাহলে আরেকভাবে ব্যাখ্যা করব। আমরা কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছি বাংলাদেশকে, মানে বর্তমান বাংলাদেশকে আমরা কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছি? ধরেন আওয়ামী লীগের লোকজন ধরেন 7ই জানুয়ারি নির্বাচনের আগে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের লোকজন ধরেন চাচ্ছিল যে এখানে একটা যে কোনো রকম একটা নির্বাচন হয়ে যাক এবং এই নির্বাচনটা আওয়ামী লীগ একাই করুক, তাহলে এখানে ডেমোক্রেসি থাকবে। এবং যদি এখানে অপরপক্ষ আসে, একটা ইনক্লুসিভ ইলেকশন হয় একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, তাহলে এখানে ইসলামিক ফান্ডামেন্টালিজম উত্থান হবে, এরকম একটা ধরেন ছিল। আগের যে ধরেন পরিস্থিতি সেই জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে তো ধরেন আওয়ামী লীগও প্রত্যেকটা টেবিলে থাকার কথা, কিন্তু আওয়ামী লীগ তো নাই, কারণ আওয়ামী লীগ তো এর মধ্যে ডান, আওয়ামী লীগ খুন করে এখান থেকে পালিয়ে গেছে। আমরা যে প্রসেসের মধ্যে আছি, ধরেন আমরা এই যে এই টেবিলও এবং ধরেন ঐক্যমত কমিশনের টেবিল, বাংলাদেশের প্রত্যেকটা টেবিল এক মিনিমাম ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আমরা আছি। খুনির সাথে তো কোনো ডেমোক্রেসির আলাপ হয় না, খুনির সাথে কোনো দিন ডেমোক্রেসির আলাপ হয় না। মানে এটা নিয়ে আমাদের বিখ্যাত কবিতা আছে যে গর্দানের সাথে তলোয়ারের কখনো সংলাপ হয় না। তো তাদের সাথে তো আমাদের সংলাপের প্রশ্ন নেই, তো তাদের সাথে কারোরই কোনো সংলাপের প্রশ্ন নেই। এটা যদি কেউ করে, আমি মনে করি যে এটা কেউ যদি ভাবেও কেউ, তারা তাদের নিজেদের রাজনীতিকে আসলে নষ্ট করবে, ক্ষতি করবে। এনসিপির যারা গঠন করেছে, এনসিপির নেতৃত্বে যারা আছে, তারা গণ অভ্যুত্থান থেকে উঠে এসছে, স্বাভাবিকভাবেই তাদের একটা প্রায়োরিটি সমাজের মধ্যে আছে। এখন এই প্রায়োরিটি তারা কতটুকু বাস্তবায়ন, মানে কার্যক্ষেত্রে কতটুকু ধরে রাখতে পারবে, কতটুকু সামনে এগিয়ে যেতে পারবে, সেটা সময় বলে দিবে, সেটা সময়। কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদেরকে একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, যে জাহিদ ভাই যেটা বললেন যে সংস্কারের আলাপ তো এভাবে ছিল না, কিন্তু আপনি সারা বাংলাদেশের যান, বাংলাদেশের দিয়ে আমি এটা নিয়ে একটা ভাবছি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে একটা লিখবো, কলাম লিখবো, যদিও আমি অত ভালো লেখক না। যে আপনি এই যে 11 মাসে 11 বার বিদেশ সফর করলেন, আপনার 11 মাসে অন্তত 22 বার বাংলাদেশের বিভিন্ন মফস্বল সফর করা দরকার ছিল। তাহলে বাংলাদেশের মফস্বলের যে দেয়ালে দেয়ালে আপনি দেখতেন যে আমাদের তরুণরা কি ইশতেহার লিখে রেখেছে, আমি আজকে একটু সঞ্চালক হই ফরিদ ভাই। জি জি, তরুণরা দেয়াল কে লিখেছে, কোন তরুণরা লিখেছে, কাকে আপনি তরুণ হিসেবে ডিফাইন করছেন? বাংলাদেশের ছাত্র তরুণরা, যারা ছাত্র শিক্ষিত, যে পেইন্টিং করতে পারে সে তরুণ। শ্রমিক ছাত্র তরুণ না, যে ছেলে হিউম্যান হলার চালায়, যাত্রাবাড়িতে তো স্ট্যালিনগ্রাড বলছি আমরা, ওটা এই পর্যায়ে নিয়ে গেছে হচ্ছে এই শ্রমিক ছাত্ররা, শ্রমিক তরুণরা। মাদ্রাসা তরুণরা কি গ্রাফিতি এঁকেনি? অসংখ্য গ্রাফিতি আছে এবং আপনি আরেকটা জিনিস মিস করে গেছেন যে এইবার মাদ্রাসার তরুণরা খুবই চমৎকার এক ধরনের গ্রাফিতি, ক্যালিগ্রাফি, কিন্তু আমি বলছি যে যেটা খুবই ওটার কথা বলছি না, এই যে ছবি আঁকা, যে ছবি এঁকে যে গ্রাফিতি, যেহেতু মাদ্রাসার কথা এই কারণে বললাম যে তাদের ছবি আঁকা তাদের নিষেধ, এই গ্রাফিতিগুলো তারা আঁকে নাই। ছবি কেন বলছেন? আমার কথা হচ্ছে যে আপনি ওখানে কি ভাষাটা, তারপরে যে দাবি না, যেটা বললাম যে শ্রমিকরা প্রচুর আছে। এখন আপনি সবাইকে বাদ দিয়ে কিছু মানুষ, বা আমি এই ছবি বা এই গ্রাফিতি কে এঁকেছে আমি তাও জানি না, আমি যদি বলি যে এই গ্রাফিতিগুলো খুব স্পন্টেনিয়াসও ছিল না, আমি কিভাবে ডিটারমাইন করি যে এগুলো খুব স্পন্টেনিয়াস গ্রাফিতি ছিল নাকি এগুলো কোনো প্ল্যান্ড ছিল? হাউ ডু আই নো? তাদের কাছে বার্তাগুলো যারা এঁকেছে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় না, আমি কিভাবে বলবো? তাহলে আমি একটা জিনিস, এই আলোচনাটা আজকে উঠে গেল, হুইচ ইজ ইন্টারেস্টিং, প্রায় শুনি এই কথাটা বলা হয়,
আমি যারা এগুলো এঁকেছে বিভিন্ন কোনো একটা সেন্ট্রাল জায়গা থেকে বার্তাগুলো পৌঁছে দেওয়া হয় নাই আমি কি জানি? এজন্যই আমি বলছি যে এটাই যে বাংলাদেশকে রিফ্লেক্ট করে। আর এটা তো বটেই, শিক্ষিত যদি করেও খুবই অল্প সংখ্যক শিক্ষিত, সব শিক্ষিত তরুণও রাস্তায় নেমে গ্রাফিতি আঁকতে চলে যায় নাই। যার ইচ্ছা হয়েছে সে এঁকেছে, যে আঁকতে পারে সে এঁকেছে, তার কথাকে আমরা বলছি বাংলাদেশের তরুণদের রিপ্রেজেন্টেশন। ইটস এ রং ইন্টারপ্রিটেশন। আপনি দুই ধরনের গ্রাফিতি দেখবেন। একটা গ্রাফিতি হচ্ছে সুন্দর করে করা হচ্ছে, যেটা 6 তারিখে 7 তারিখে করা হয়েছে। আরেক ধরনের গ্রাফিতি দেখবেন যেটা হচ্ছে ওই যে এক ধরনের স্প্রে আছে, ওইটা দিয়ে করা হচ্ছে। দুই ধরনের গ্রাফিতি, আপনি এটা সব জায়গাতে গেলে দেখতে পাবেন। আমি আপনাকে আবার অনুরোধ করবো যে আপনি আবার গিয়ে দেখেন, যখন গুলি চলতেছে, ইন্টারনেট বন্ধ, তখন যারা গ্রাফিতি আঁকতেছে ওইটাকে আসলে সম্ভব কিনা, মানে যখন মানুষ মারা যাচ্ছে তখন যে গ্রাফিতি আঁকতেছে ওটাকে আসলে খুবই ডিজাইন করে প্ল্যান করে করা সম্ভব কিনা, এটা আপনি বিবেচনা করে দেখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে সব ধরনের তরুণ বলতে, ধরেন আমি গ্রাফিতি আঁকতে পারি না, আমি ওখানে যাইনি, তার মানে কি আমি গ্রাফিতিকে ওন করি না? নাও করতে পারেন, ইউ ক্যানট ডিসাইড। না এখন ধরুন আমি এখন নাম বলি, ধরুন হিজবুত তাহরির এখন সমানে গ্রাফিতি বিভিন্ন জায়গায় সিন্ডিকেটেড ভাবে লিখলো বাংলাদেশে খেলাফত চাই, আমরা বলবো আপনি দেয়াল লেখন পড়েন, বাংলাদেশের মানুষ তো খেলাফত চাইতেছে। ওইটাই ব্যাপার, মানে এই যে কথাটা, ধরেন আপনি দেখেন যে কত পার্সেন্ট মানুষ খেলাফত চাইছে। খেলাফত তো চাইতেও পারে, এটা চাওয়াকে আমরা তো দোষ দিতে পারি না, খেলাফত তো চাইতেও পারে। যদি খেলাফত চাওয়ার, খেলাফত প্রতিষ্ঠা করার যে পদ্ধতি, এটা যদি বিধিবদ্ধ পদ্ধতি হয়, কেউ যদি ইলেকশন করে ইলেকশন ম্যান্ডেট নিয়ে যে আমি খেলাফত করতে চাই, এই যে ঐক্যমতে আসতেছে, এই সরকারের দ্বারা কি আসলে সবটা করা, বাস্তবায়ন করা পসিবল হবে কিনা? অনেক ক্ষেত্রে উত্তরটি আসবে না, বরং ভবিষ্যতের জন্য আসলে এই ঐক্যমতের একটা জায়গা এবং জুলাই ঘোষণাপত্রের জন্য এটা ভীষণ জরুরি। আপনি কি মনে করেন আসলে পরবর্তীতে নির্বাচনের পর যে সরকার আসবে তারা বাস্তবায়নের জন্য কতটা সদিচ্ছার? এটা তো আমাদের আশঙ্কা আছে এবং খুব ভালোভাবেই ব্যাপকভাবেই আশঙ্কা আছে, কারণ 90-এর গণ অভ্যুত্থানের পরে, যেটাকে জায়েদ ভাই অবশ্য গণ অভ্যুত্থান বলছেন না, আমি যেহেতু আমাদের রাজনৈতিক রেটরিকে এটাকে গণ অভ্যুত্থান আছে, আমি এটাকে গণ অভ্যুত্থান বলেই বলছি। 90-এর গণ অভ্যুত্থানের পরে 29টা কমিশন হয়েছিল এবং এর আগে 3 জোটের রূপরেখার ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়। কোনোটাই বাস্তবায়ন হয়নি, নির্বাচিত সরকার কোনোটাই বাস্তবায়ন করেনি এবং ওই সময়কার কমিশনগুলোর কোনো সুপারিশই বাস্তবায়ন করা হয়নি। এবং তখন কিন্তু একটা প্রধান জায়গা ছিল যে আমরা যাতে ভোটটা ঠিকমতো দিতে পারি, ভোট মানে শান্তিপূর্ণ পথে পাওয়ার ট্রান্সফার, সেটাও আমরা 96 সালে যে ধাক্কা খাইছি। এখানে একটা ওই 14 সালের মতো একটা ধরেন মানে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করা হয়েছিল, যদিও এটা তখন বিরোধীদের ব্যাপক আন্দোলনের মুখে এটাকে ধরে রাখতে পারে নাই, বাধ্য হয়েছে একটা ত্রয়োদশ সংশোধনী করে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে। তো এই যে এখন এই আশঙ্কাটা আমাদের এইখানে আছে, কিংবা ধরেন 2001-এ, মানে এখন তো আমরা ধরে নিচ্ছি মানে বাংলাদেশের সবাই মোটামুটি জানে, বাংলাদেশের মোটামুটি জানে যে বিএনপি ক্ষমতায় আসতেছে, আমরা ধরে নিচ্ছি, যদিও আমরা এটা মনে করি না। কেন মনে করি না, এটা ভিন্ন ব্যাখ্যা, এটার মধ্যে এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। নেতা বলেছেন এটা ধরেন বলতে পারে একটু বেশিও পেতে পারে, মানে 150 থেকে 100, মানে 100 নিচে থাকবে বিএনপি। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে জায়েদ ভাই, সেটা হচ্ছে যে আমরা যত এই টেবিলে বসে, শহরের টেবিলে বসে এসি রুমের মধ্যে যেভাবে আসলে আমরা আলাপ করি, যে অ্যানালাইসিস করি, সেটা সবসময় মাঠে ঠিক কিনা এটা আমাদেরকে ভাবতে হবে। কেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, এই মুহূর্তে বাংলাদেশের যারা ভোটার, তাদের প্রায় 45 থেকে 50% হচ্ছে নতুন ভোটার। এটা আপনি আগে থেকে জাজ করতে পারেন না এরা কাদেরকে ভোট দিবে। বাংলাদেশটা ওই জায়গাতে আদৌ আছে, এটা আমি অন্তত মনে করি না, মানে যদি ওই জায়গাতে থাকতো। আবার আমরা আজকে এইভাবে ডিবেট করি, মানে আপনার কথা মতো হচ্ছে আপনি তো জানেন, দেখতেছি মানে আপনি জানেন যে তারা, আপনার নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন বিএনপি 50 থেকে মানে 100-র বেশি হবে না, আপনি বলছেন জানে না, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনারা জানেন যে এই ভোট বিএনপি কে দিচ্ছে না, নাহলে আপনি কিভাবে বলেন বিএনপি 100? না, এটা আমাদের অ্যানালাইসিস তো এরকম মনে হতেই পারে আমাদের আছে কি। হ্যাঁ, আমি বলি আপনাকে কয়েকটা ফ্যাক্টর বলি। একটা ফ্যাক্টর আপনাকে আমি বললাম 45 থেকে 50%, এটা একটা ফ্যাক্টর বললাম। আরেকটা ফ্যাক্টর আপনি খেয়াল করেন, বিএনপি পুরো দল এবং ধরেন প্রশাসন, এই ধরেন জুডিশিয়ারি, পুলিশ সবাই মিলে জানে বিএনপি ক্ষমতায় আসতেছে। এখন প্রত্যেকটা নির্বাচনী আসনে বিএনপির অন্তত 3 জন করে ক্যান্ডিডেট আছে, যারা প্রত্যেকেই শক্তিশালী এবং
কোথাও কোথাও এক একজন ক্যান্ডিডেট 100 কোটি টাকা খরচ করার মতো ধরেন সক্ষমতা রাখে। কোত্থেকে করবে এটা আমি জানি না, রাখে। এই যে ধরেন ইন্টার পার্টি ক্ল্যাশ, এটাকে বিএনপি কীভাবে সামলাবে? বিএনপির চেয়ারম্যান যিনি বিএনপিকে এখন চালাচ্ছেন, উনি 18 বছর ধরে বাংলাদেশের বাইরে, উনি এসে রাতারাতি এটাকে ম্যানেজ করে ফেলবে? ইজ ইট সো সিম্পল? ইজ ইট সো সিম্পল? এটা জনপ্রিয়তার প্রশ্ন না, এটা দলের প্রশ্ন, এটা দলের প্রশ্ন, এটা তো জনপ্রিয়। আপনি ধরেন বাংলাদেশের রাজনীতি করে কত পার্সেন্ট বাংলাদেশের রাজনীতি করছেন, আপনি দল দিয়ে কেন এটা বিচার করছেন? বাংলাদেশের রাজনীতি করে কত পার্সেন্ট মানুষ? বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ সরাসরি রাজনীতি কত পার্সেন্ট মানুষ করে? বাংলাদেশের ভোটার কত? আপনি এই বিষয়গুলোকে বিবেচনা করেন, মানে এটা আপনি কেন ধরে নিচ্ছেন যে এটা একটা 2008 এর মতো 2001 এর মতো 91 এর মতো নির্বাচন হবে? আন্তঃক্লাশের কারণে তারা বিএনপি কে বাদ দিয়ে অন্য কোন দলকে ধরেন আপনাদের না অন্য কোন দলের ব্যাপার স্বতন্ত্র হয়ে যেতে পারে অনেকে, স্বতন্ত্র হবেই। স্বতন্ত্র এটা কিভাবে ধরেন আটকাবে? আমরা তো এটা দেখেছি যে এই দলগুলোর প্র্যাকটিস কি, স্বতন্ত্র হচ্ছে, তাকে বহিষ্কার করা হচ্ছে, তারপরে সে নির্বাচন করতেছে, নির্বাচন করার পরে আবার মাপটাপ চায়, ফুলের মালা গলাইতে আবার দলে ঢুকতেছে, পার্লামেন্টে চলে যাচ্ছে। এই প্র্যাকটিস তো এখানে আছে। তো এটাকে আসলে কিভাবে ম্যানেজ করবে? ওনাদের প্ল্যান আছে। না আমরা তো ধরেন মাঠে কাজ করছি, আমরা তো দেখছি যে ধরেন মনে করেন যে যাদেরকে বিএনপি নমিনেশন দিবে তাদের কিরকম অ্যাক্টিভিটি, যাদেরকে মনে করা হচ্ছে দিবে না তাদের কিরকম অ্যাক্টিভিটি, তারা কি করছে ওইখানে আমরা এগুলো দেখছি। এখন বাংলাদেশের ওই ইলেকশন যেভাবে হইতো শক্তি দিয়ে, শোডাউন দিয়ে, এই কেন্দ্র দখল করে, এইভাবে যদি ইলেকশন হয় তাহলে একরকম। যদি এভাবে না হয় আবারও আপনি ওই একই ইলেকটোরাল প্রসেস বাংলাদেশের মানুষকে মেনে নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে এত রক্ত দেওয়ার পরেও বিষয়গুলো আমরা যেভাবে ভাবছি এত সেটেল না। খুবই সম্ভাবনা আছে বিএনপি নিজেদের লোকেদের ভেতরে ধরেন দ্বন্দ্ব করতে করতে 127 জনের উপরে তাদের খুন হয়েছে। এটা কি তাদের জনপ্রিয়তা বাড়ছে? তাদের জনপ্রিয়তা জোট করবেন জামাতের সাথে? জি কোন জোট করা নিয়ে ভেবেছেন জামাত ইসলাম অন্য কারোর সাথে, নাকি একা একাই করবেন? এখনো তো ধরেন মনে করেন যে আমরা নির্বাচনের তো অলমোস্ট ডেটই দিয়ে দিল। নির্বাচনের ব্যাপারটা হচ্ছে, নির্বাচনে আমাদের এখনো কয়েকটা ব্যাপার আছে। আমরা জুলাই ঘোষণাপত্র চাই, জুলাইয়ের সনদ কি হয় এটা আমরা দেখতে চাই। তারপরে আরেকটা বড় ব্যাপার আছে যে 2022 সালের শেখ হাসিনার করে দিয়ে যাওয়া আইন, যে আইনকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বয়ং বলেছিলেন বাকশালী আইন, সেই আইনে নির্বাচন কমিশন গঠন হয়েছে। এই নির্বাচন কমিশনের কোনো রকম কোনো ফিটনেস টেস্ট হয়নি। গত 15 বছর বাংলাদেশে পুলিশ, ব্যুরোক্রেসি সহ কেউই নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নেই। এদেরকে দিয়ে একটা জাতীয় নির্বাচন আদৌ করা সম্ভব হবে কিনা সেই আশঙ্কা আমাদের আছে। তাদেরকে আমরা টেস্ট করতে চাই, দেখতে চাই তারা 2-4টা স্থানীয় নির্বাচন দেখ, 2-4টা স্থানীয় দিল না এবং ওই ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দিল, কি হবে তখন? কি হবে এটা তো সময় বলে দিবে, এটা তো এখনই কিভাবে ঠিক করি। ওনারা যাবেন না বলে দিয়েছেন, ওনারা কিন্তু এই নির্বাচন আমাদের এটা ভাবতে হবে। যদি এইভাবেই চলে কোনো ধরনের মৌলিক সংস্কার যদি না হয়, জুলাই ঘোষণাপত্র যদি না দেওয়া হয় এবং জুলাই সনদ যদি মৌলিক সংস্কারের ভিত্তিতে না হয় এবং এই নির্বাচন কমিশনকে অক্ষুণ্ণ রেখে যদি নির্বাচনে যেতে হয়, তাহলে আমাদেরকে তো ভাবতে হবে যে আমরা নির্বাচন আদৌ যেতে পারবো কিনা। আপনারা ছাড়া এই নির্বাচন কমিশন নিয়ে তো আর কেউ কোনো অভিযোগ? জামায়াত একবার বলেছে, অ্যাটলিস্ট আমার চোখে পড়েছে। একবার বলেছেন তারা? হ্যাঁ, তারা একবার ঐক্যমত্য কমিশনের সামনে গিয়ে বলেছেন। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে আমরা বললেই এটা ধরেন কেন বললাম, কিংবা আমরা ছাড়া অন্য কেউ না বললেই এটা ঠিক হয়ে গেল, ব্যাপারটা এরকম এইভাবে দেখা না। আমরা যে কথাগুলো বলছি এগুলো লজিক্যাল কিনা, এগুলো যৌক্তিক কিনা। ফরিদ ভাই, আমি আরেকটু বলি, আপনারা তো আরো বেশি বলেছেন। আপনারা বলছেন এটা বিএনপির কমিশন, আপনাদের রাগঢাক করেন না। এখন ওই আইনের কথা কেন আনছেন? উনি কেন ইশরাকের মামলার পর, আমি একটু বলে দেই, ইশরাকের মামলার পর কেন উনি আপিল করেন না নির্বাচন কমিশন? এই জন্য উনি বিএনপি হয়ে গেছেন। আপনার দল থেকে অফিসিয়ালি বলা হচ্ছে এটা ধরেন নির্বাচন কমিশনকে ইশরাকের ইস্যুতে স্বয়ং সুপ্রিম কোর্টও নিন্দাবন্ধ করেছেন। ওটা অন্য বিষয়, ওটা আইনি ইস্যু, এটা বিএনপির সাথে ট্যাগ করেনি। আপনি ভুল ইন্টারপ্রিট করছেন। না, বিএনপির সাথে ট্যাগের কথা, আমি নির্বাচন কমিশনের কথা বলছি। হ্যাঁ, নির্বাচন কমিশনকে কি বলেছে আমি সেটা বলি। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে এটার জন্য কোনো পরামর্শেরও প্রয়োজন নাই। নির্বাচন কমিশন যে গেজেট দেবে সেটারই ওই আইনি ভিত্তি আছে। তোমরা এটা কেন নিজে থেকে করো নাই? তোমরা আবার আইন মন্ত্রণালয়ে যেতে গেছো, এটা একটা লিগ্যাল প্রশ্নে বলেছে। কিন্তু উনি কেন আপিল করে নাই, মানে ব্যাপারটা খেয়াল করেন। ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন, তো নির্বাচন কমিশনকে আপিল করতে হবে। কি আপিল করতে হবে তাহলে? ইশরাক সাহেব মামলা করেছিলেন যে তাপস মেয়র ঠিক নাই, তার বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাহলে নির্বাচন কমিশন আপিল করে বলবে না, ইশরাক না, তাপসই মেয়র। ডিড দে এক্সপেক্ট ইট? আমি আসলে জানি না।
আপিল মানে হচ্ছে আপনি সংক্ষুব্ধ হয়েছেন, তাই তো? আপনি রায়ে সংক্ষুব্ধ, মামলার প্রথম যে আর্জি এবং 5 তারিখের পরের যে আর্জি, এটা তো পরিবর্তন করা হলো। আপনি তো এটাও ধরেন দেখতে হবে, এটাও কোর্ট এগ্রি করেছে, তো এটাও কোর্ট এগ্রি করেছে, সুতরাং এটা কোর্ট ডিসাইড করবে, এটা কোর্ট ডিসাইড করবে। কোর্ট কেন এগ্রি করে এটা আমরা জানি না, ডিসাইড করে, এটা কোর্ট ডিসাইড করে। কেন এগ্রি করে, কারা কোর্ট চালায়, কারা কোর্ট করে, কারা কোর্ট চালায়, এখন এগুলো কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে না। এগুলো হইলে আমাদের জন্য অসুবিধা নেই, আমি এগুলোকে এত না বলেন না, ঠিক আছে, আমাদের জন্য অসুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস আমি রাজনৈতিক কর্মী, ধরেন আমাদেরকে এই রাষ্ট্রদ্রোহ এবং কি বলে আদালত অবমাননা, এগুলো মাথায় নিয়ে রাজনীতি করতে হয়। আর একটা জিনিস আমি ফরিদের কাছে কিছু জানতে চাই, যেহেতু সামনাসামনি পেলাম। আচ্ছা, মানে বাংলাদেশের নির্বাচন কমিশন না, বাংলাদেশের নির্বাচন করা আসলে সরকার। আমরা এই আলাপটা দীর্ঘদিন করেছি, টেকনিক্যালি নির্বাচন কমিশন স্বাধীন, ও এটা করে ওটা করে, এসব আলাপ আছে না। সে কেউ যদি বলে নির্বাচন কমিশন নির্বাচন করে, আমি না শেখ হাসিনার কণ্ঠ শুনি, আমার কানে শেখ হাসিনার কণ্ঠ বেজে যায়। কারণ আমাদের এই লড়াইয়ের ইতিহাস অনেক লম্বা। ফরিদ ভাই আজকে মানে সরকারের সাথে অ্যালাইন্ড আছেন, কিন্তু আমরা বিরোধী রাজনীতি দীর্ঘদিন। আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন। আচ্ছা, একটু হালকা ঢঙ্গেই বললাম, কিন্তু আমরা দীর্ঘদিন বিরোধী লড়াই করেছি একসাথে। এখন আমরা শেখ হাসিনাকে কি বলতাম, যে না, তত্ত্বাবধায়ক সরকার লাগবে, কারণ নির্বাচনের সরকার কি সেটাই ডিসাইড করে ইলেকশন কেমন হবে। আগামী ইলেকশন যদি খারাপ হয়, ওর দায় নির্বাচন কমিশনের, ডক্টর ইউনূসের। সমস্যা হচ্ছে ওনারা ইউনূসকে সমালোচনা করবেন না। আর একটা কথা বলে শেষ করি, ফরিদ ভাই জবাব দিবেন। যেদিন নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে গেছেন, সেদিন তার পরিবর্তনও চেয়েছেন এবং স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন নির্বাচন কমিশনের সাথে। আমরা এক্সপেক্ট করেছিলাম এনসিপি একটু ইন্টেলেকচুয়াল রাজনীতি করবে, না রিফর্ম না, একটু বলি, এটা একটু ইন্টেলেকচুয়াল রাজনীতি করবেন। বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশন নির্বাচন করার এখতিয়ার সাংবিধানিকভাবে দুইটা, রাষ্ট্রপতি এবং সংসদ, লেখা আছে। এরপর আর যেসব নির্বাচন সরকার তাকে করতে বলবে সেগুলো সে করবে। তার মানে স্থানীয় সরকার নির্বাচন সরকার যদি কোনোদিন নির্বাচন কমিশনকে না দেয় যে আমি নিজে করব, সেই এখতিয়ারও সরকারের আছে। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন কমিশনের কাছে চাওয়ার কিছুই নেই। ফরিদ ভাই, আপনার কথা শুনে শেষ করব, নির্বাচনের কি কি প্রিপারেশন নিয়েছেন আপনারা? নির্বাচনের প্রিপারেশন আগে আমি একটা জিনিস বলি, যে উনি আমাকে সরকারি দল বলছে না, আমরা খুবই দ্বার্থহীন ভাষায় আমরা প্রধান উপদেষ্টা সরাসরি আমরা সমালোচনা করেছি, আমি এখনো করতেছি। সেটা হচ্ছে যে উনি 6 তারিখে ঈদের আগের দিন রাত্রে উনি বলেছেন এপ্রিলে নির্বাচন দিবেন। উনি 13 তারিখে গিয়ে, এক সপ্তাহ পরে গিয়ে উনি লন্ডনে গিয়ে ঘোষণা দিচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, যেটা বাংলাদেশের মানুষের সাথে এক ধরনের মানে কি বলবো, যে লুকোছাপা করা হয়েছে। এটা টাইপ অফ প্রতারণা, এটা এইভাবে ওনার করার কথা না। এবং উনি এইখানে ধরেন আরেকটা জিনিস যেটা বলেছেন, যে ঐক্যমত কমিশনে 6 ধরনের মানে সংস্কারকে বাস্তবায়ন করার জন্য 6 ধরনের প্রস্তাবের কথা বলা হয়েছে, 6 ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে। উনি 6 তারিখে ওনার বক্তব্যের মধ্যে এটা বলেছেন, ওইখানেও বলেছেন যে পার্লামেন্টে গিয়ে এটা মানে কি বলে প্রস্তাব বাস্তবায়ন করা হবে, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। তা পার্লামেন্টে বাস্তবায়ন হবে নাকি গণপরিষদ হবে না গণভোটে হবে, আমরা তো এই আলাপে এখনো ঐক্যমত কমিশনে যেতে পারিনি। উনি নিজে স্বয়ং ঐক্যমত কমিশনের সভাপতি, এটা উনি কোনোভাবে বলতে পারেন না। একটা দলের পক্ষে ঠেলে দেওয়া, এইটা মানে কি বলে যে এই সরকার এরকম না, এই সরকারের কোনো সরকারি দল নাই। যদি সরকারি দল থাকতো তাহলে আমরা অন্যভাবে দেখতাম। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তাহলে কি বিএনপি সরকারি দল? এটা বিএনপি মানবে, জাহিদ ভাই মানবে কিনা? বিএনপি তো পরের কথা, এটা জাহিদ ভাই মানবে। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, এটা ওনার আহ্বায়ককে ডেকে বলেন না, উনি আবার এটা ডেকে বলেন, এটা একটা আলোচনা, এটা কোনো অফিসিয়াল, এই কথা পুরো অফিশিয়ালি কথা বলেছেন বিবিসি বাংলার সাথে। না না না, এটা আলোচনা করতে পারেন, এটা আলোচনা ওনার সাথেই করেন। এবং তখন বিএনপি জামায়াত দেখা করতে চাইছে, তাদের সাথে দেখা করছে না, উনি ওনার সাথে দেখা করেছেন। আর এই আলোচনা আসলে অনেক লম্বা, আপনাদের নিশ্চয়ই আবার পাবো। আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আমাদের। রাজনীতি যখন আসলে রাজনীতি কোনো শেষ কথা নেই আসলে, এবং এই কথা চলতেই থাকবে। আপনাদেরকে তাই আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সঙ্গে নিশ্চয়ই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।